আচ্ছা, সো গুড মর্নিং ক্লাস। আজকে আমাদের ফার্স্ট ক্লাস অফ লিগাল অ্যান্ড এথিক্যাল অ্যাসপেক্টস অফ বিজনেস। বেসিক্যালি ছোটোভাবে যদি বলি ইটস বিজনেস ল। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে একটু কোর্স আউটলাইন নিয়ে আলোচনা করেছিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম যে ইউ উইল ফলো মাই নোটস। আমি হয়তোবা স্পেসিফিক বই খুব একটা আপনাদেরকে দিচ্ছি না, সব কিছু আমি এখানেই নোটসের মধ্যেই সব কিছু কংগ্রেগেট করে দিচ্ছি। আই এম নট ফলোইং এনি ইন্ডিয়ান বুক। I'm going to follow the English law এবং ওদের টেক্সটগুলো ফলো করব, বিকজ আমাদের মোস্ট অফ দ্য ল দ্যাট উই ফলো ইট হ্যাজ কাম থ্রু দ্য ইংলিশ ল আমাদের এখানে। সো ওইটার বেসিসেই আমাদের লয়ের ইয়েটা করা। সো ইফ ইউ নো দ্য ইংলিশ ল যদি ফলো করি ইটস গুড এনাফ ফর আস। হ্যাঁ, আর হচ্ছে বলেছিলাম ফার্স্টেই আমার এক্সাম যেটাই হবে ইটস গোয়িং টু বি অ্যান ওপেন বুক এক্সাম। ওকে, সো ইটস ইম্পর্টেন্ট যে আপনারা ক্লাসে আমি যে কনসেপ্টগুলো বুঝাই সেগুলো বুঝেন, তাহলেই হবে। অ্যান্ড ম্যাটেরিয়ালগুলার কী দিচ্ছি না দিচ্ছি এগুলো একটু জেনে রাখবেন, সো দ্যাট ইউ আর নট লস্ট, বিকজ দেয়ার উইল বি সো মেনি থিংস। হয়তোবা ম্যাটেরিয়াল অনেক বেশি থাকতে পারে, সো আপনারা অনেক সময় হারায় যেতে পারেন, তো ওটা যাতে না হয় এগুলো একটু ফলো করবেন। আচ্ছা, তো ফার্স্ট ক্লাসে আমরা এইটা বলেছিলাম আপনাদেরকে যে ওয়াই আর উই অ্যাকচুয়ালি স্টাডিং বিজনেস ল। সো আমরা আজকের আমার যেই প্রেজেন্টেশন স্লাইডটা আছে বেসিক্যালি হোয়াট উই আর গোয়িং টু লার্ন টুডে ইজ কেন আমরা বিজনেস ল পড়ছি, ওয়াই ডু উই নিড টু স্টাডি দিস সাবজেক্ট, ওকে, অ্যান্ড what are the features of the legal rule, their characteristics, few characteristics গুলো, এবং কেস ল, তারপরে আপনার ক্রিমিনাল ল অ্যান্ড সিভিল ল এই দুইটার মধ্যে ডিফারেন্সগুলো কী কী, হ্যাঁ, এটসেট্রা। সো এরকম কিছু কিছু জিনিস আমরা আজকে পড়বো। দিস ইজ গোয়িং টু বি আ ফাউন্ডেশন কাইন্ড অফ থিং, শুরুর ফার্স্ট চ্যাপ্টার হিসাবে অ্যাজ অ্যান ইন্ট্রো সাব চ্যাপ্টার। এর পরের যে চ্যাপ্টারগুলো আমরা পড়বো এটার পরে উই উইল গেট ইন টু কন্ট্রাক্ট ল, এবং ওখানে আমরা ভিতরে একটা একটা করে এসেনশিয়াল এলিমেন্টসগুলো পড়বো, এবং ওইটা রিলেটেড উই উইল ডিসকাস অ্যাবাউট কেসেস। প্রত্যেকটা সিচুয়েশন নিব, একটা করে কেস পড়বো, পার রুল অ্যান্ড একটা করে কেস। আচ্ছা, সো লেটস স্টার্ট উইথ ওয়াই ডু উই নিড টু স্টাডি বিজনেস ল। আমরা লাস্ট ক্লাসে এমনিও বলেছিলাম যে উই নিড টু স্টাডি দিস কোর্স বিকজ সো দ্যাট উই ক্যান মেক সাম বেটার ম্যানেজারিয়াল ডিসিশন। ভালো বিজনেস ডিসিশন বলেন বা আমরা একটা ম্যানেজারিয়াল ডিসিশন সুন্দরভাবে যাতে নিতে পারি, এটার জন্যই কিন্তু আমরা বিজনেস ল পড়ছি। নট বিকজ উই ওয়ান্ট টু বি ব্যারিস্টার্স অর লয়ার্স, রাইট? ওটার জন্য না। আচ্ছা, বিজনেস ল আমরা আরও পড়তেছি বিকজ ইট উইল গিভ আস অ্যান ল। আমরা কেন পড়ছি? বিকজ ইট উইল গিভ আস অ্যান আইডিয়া দ্যাট হোয়াট আর দি অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার অর র্যাশনাল বিহেভিয়ার। সোসাইটিতে যে আমরা বাস করছি, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিজনেবল অ্যান্ড হোয়াট ইজ নট। রিজনেবল আচরণ কোনটা এবং কোনটা আনএক্সেপ্টেবল, এবং বিজনেসের ক্ষেত্রেও এটা চলে আসে কোন কোন কাজ আপনার ইন্ডাস্ট্রি প্র্যাকটিস অনুযায়ী রিজনেবল এবং কোনটা রিজনেবল না, কোনটা ফলো করা হচ্ছে কোনটা ফলো করা হচ্ছে না, রাইট? বিভিন্ন ইন্ডাস্ট্রি সেক্টরের রিলেটেড ল থাকে, রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, যেগুলো আমাদেরকে ফলো করতে হয়। ওগুলাকেই আমরা রিজনেবল বিহেভিয়ার বা যেটা রুলসের ভিতর পড়ে না সেগুলো আনএক্সেপ্টেবল বিহেভিয়ার হিসেবে বিজনেস সেক্টরের দিক থেকে যদি চিন্তা করে ওভাবে ধরা হয়। আরও কি আমাদেরকে একটা সার্টেনিটি দেয় এবং সলিডিটি দেয় যে কোনো কাজ করতে গিয়ে। যেমন পরের স্লাইডে আমরা আরও ডিটেল দেখব, ওখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে আপনার যদি কোনো, ধরেন আপনি একটা ব্যবসা করছেন, ওখানে কারোর সাথে আপনি একটা কন্ট্রাক্টে গেলেন, বা আপনি একটা পণ্য বিক্রি করেন, তো আপনার ভিতর যদি আপনাকে যদি ল প্রোটেকশন না দেয় যে না তুমি যদি পণ্য বিক্রি করো, দেন the customer is bound to pay you back. They have to pay for the good. You can enforce the law, right? এই ক্ষেত্রে তাদের বেঁচে যাওয়ার কোনো উপায় নাই। সো এই ধরনের আমাদেরকে একটা এনশিওরিটি দেয়, একটা সলিডিটি দেয়, একটা ক্ল্যারিটি দিচ্ছে, ঠিক আছে, যে সার্টেনলি তুমি এটার তোমার একটা অধিকার আছে, ইউ হ্যাভ সাম রাইটস, এটা তুমি এনফোর্স করতে পারবা। সো এই রাইটসগুলো কি, এগুলো জানার জন্য উই আর স্টাডিং বিজনেস ল, ওকে? আচ্ছা,
তারপরে কি টু আন্ডারস্ট্যান্ড দ্য রাইটস অফ বিজনেসেস অ্যান্ড কনজিউমার্স। অফকোর্স আমাদের বিজনেসের কী কী অধিকার আছে এবং আমাদের কনজিউমারদেরও কী কী অধিকার আছে, এগুলাও কি আমাদের ল বলে দেয়। রুলস অ্যান্ড রেগুলেশন যা থাকে তারা এগুলা বলে দেয় যে তোমার, যেমন ভোক্তা অধিকার আইন, তোমার অ্যাজ আ কনজিউমার কী কী, কনজিউমার অ্যাক্টে বলে দেওয়া হচ্ছে অ্যাজ এ কনজিউমার হোয়াট আর দ্য রাইটস দ্যাট ইউ হ্যাভ। আবার বিজনেসকেও বলে দিচ্ছে তোমার কি কি রাইট আছে, তুমি কি কি করতে পারবা, কি কি করতে পারবা না। আচ্ছা, আরও কি করতেছে, টু প্রোভাইড মেকানিজম ফর বিজনেসেস টু রিজলভ লিগাল ডিসপিউটস। এবং ব্যবসা করতে গিয়ে আমাদের কি বিভিন্ন ধরনের ডিসপিউট ক্রিয়েট হইতে পারে না, লিগাল ডিসপিউটস। একটা ব্যবসার সাথে আরেকটা ব্যবসা একটা এগ্রিমেন্ট করতে গেলাম, সেইখানে এগ্রিমেন্ট রিলেটেড ডিসপিউট ক্রিয়েট হইতে পারে, রাইট? সো এই ডিসপিউটগুলোকে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ হয়, হাউ আর উই গোয়িং টু রিজলভ দোজ লিগালি, কীভাবে আমরাকে রিজলভ করব। সো অল অফ দিস থিংস হেল্পস কীভাবে আমাদের এই জিনিসগুলোর অ্যান্সার করতে। We are studying business law. That's why we need to study business law. Okay. আর একটু দেখি, একটু এক্সাম্পল দেখি যে এগুলো যে বললাম কি বুঝাচ্ছে। সো এখানে বলতেছে যে আমরা যখন ব্যবসা করি, রাইট, থ্রু আউট দ্য এন্টায়ার বিজনেস অ্যাক্টিভিটিস, উই নো দ্যাট লিগালি একটা কোম্পানি দে ক্যান অ্যাক্ট অ্যাজ আ পার্সন অ্যাজ ওয়েল. They have a separate legal entity, right? They can sue you and they can be sued. They can hire, they can fire, right? So সব কিছুই কিন্তু সে করতে পারে। তো পার্সনের মতো যদি একটা বিজনেসেও তার কাজকর্ম করতে পারে, তার মানে অবভিয়াসলি উই নিড টু হ্যাভ সাম ল সো দ্যাট আমরা এগুলাকে মনিটর করতে পারি বা এটাকে কন্ট্রোল করতে পারি, তাই না? বিজনেস যাতে একটা কন্ট্রোলের ভিতর থাকে, যেরকম আমরা মানুষরা থাকি, আমি চাইলেই কাউকে এখন রাস্তায় গিয়ে খুন করতে পারবো না। সো এইটার জন্য বিজনেসেরও যেহেতু দে ক্যান অ্যাক্ট অ্যাজ আ পার্সন, কিছু কিছু রাইটস তাদের আছে, দে ক্যান অ্যাক্ট অ্যাজ আ পার্সন, নট ন্যাচারাল পার্সন বাট আর্টিফিশিয়াল পার্সনের মতো তারা কাজ করতে পারে। সো এই কারণে কি উচিত, কিছু ল থাকা উচিত। আচ্ছা, আরও একটু দেখি কীরকম একটা উদাহরণ এখানে যেমন দিয়েছে যে কেন আমরা বিজনেস লটা নিচ্ছি, পড়তেছি বা কেন এটা দরকার, সো দ্যাট আমরা কিছু প্রেডিক্টেবিলিটি যাতে আমরা পাই, কিছু সলিডিটি বা ক্ল্যারিটি যাতে আমাদের আসে। যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি ব্যবসা করেন, ওকে, সো আপনার একটা ফ্যাক্টরি বানানো দরকার, এটার জন্য আপনার ল্যান্ড কেনা দরকার। সো ল্যান্ড কিনতে গিয়ে আপনার যদি এরকম কোনো ল না থাকে, ধরেন আমাদের যদি কোনো প্রপার্টি ল না থাকে, দ্যাট গিভস ইউ দ্য রাইট যে আপনি ল্যান্ড কেনার পর এটার উপর আপনার একটা অধিকার আছে, এই রাইটটা যদি প্রোভাইড না করে তাহলে কি আপনি জমিটা কিনবেন না। কারণ আপনি তখন ভয় থাকবে কি না, যে কেউ এসে যদি আমাকে বলে কালকে যে না এই ল্যান্ডটা আমার, তোমার এখানে আমি ফ্যাক্টরি বানালাম এটাও আমার, হুট করে দখল করে নিয়ে গেল, কেড়ে নিয়ে চলে গেল, হ্যাঁ, আমি লিগালি কিছু বলতে পারবো না, আমার কোনো অধিকার নাই। আমি তো অ্যাজ এ বিজনেস পারসন আই উড নেভার দেন হোয়াট ডু এনি কাইন্ড অফ পারচেজ অফ ল্যান্ড, রাইট? আমি কিনতে যাব না। অ্যাট দ্য সেম টাইম সিমিলার জিনিসই হচ্ছে যে কোনো বিজনেস অ্যাক্টিভিটিতে, যেমন আপনি ধরেন এক্সপোর্ট করেন কোনো কিছু বা কাস্টমারদের শিপিং করে কিছু পাঠাচ্ছেন, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ল দ্যাট হেল্পস ইউ টু এনফোর্স দ্য কাস্টমার টু পে ইউ ফর দ্যাট গুডস অ্যান্ড সার্ভিসেস, ইউ আর নট গোয়িং টু ডু দ্যাট ট্রানজ্যাকশন, রাইট? এরকম সব কিছুর ক্ষেত্রে আপনি একজন এমপ্লয়িকে হায়ার করেছেন, হ্যাঁ, বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু ফায়ার দ্যাট এমপ্লয়ি when he doesn't do his job properly, then would you hire that employee? No. So law covers all of these things. They tell you what are your rights, what are your duties. এই সব কিছু তারা এনসার্কেল করছে, একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনতেছে, সো দ্যাট আমরা আমাদের রাইটস অ্যান্ড ডিউটিসগুলো জেনে ওভাবে করে ট্রানজ্যাকশন করতে পারি। আমাদেরকে একটা প্রোটেকশনের মতো দিচ্ছে, আবার অ্যাট দ্য সেম টাইম কনজিউমারকে, অ্যাজ এ বিজনেস ইউর গেটিং সাম প্রোটেকশন, অ্যাজ এ কনজিউমার ইউর গেটিং সাম প্রোটেকশন, অ্যান্ড অ্যাজ এ সোসাইটি অ্যাজ এ হোল ইউ হ্যাভ আ ফ্রেমওয়ার্ক অ্যাটলিস্ট কীভাবে সব কিছু হবে। আচ্ছা, সো এখানে কি বলতেছে, সো ইন আদার ওয়ার্ডস ইটস ইম্পর্টেন্ট টু এন্টার ইন্টু কন্ট্রাক্ট উইথ আ মিনস অফ এনফোর্সিং দ্য এগ্রিমেন্ট।
মানে তার মানে বিজনেস ল, আমরা যে বিজনেস ল পড়ছি আমাদের লগুলো আমাদের কেন প্রয়োজন, সো দ্যাট ইটস ইম্পর্টেন্ট যে আমরা জানি যে আমরা কোনো এগ্রিমেন্টে যদি যাই সেটা যেন লিগালি এনফোর্স করার আমাদের রাইট আছে, এটা জেনেই আমরা যাচ্ছি, রাইট? সো ল আমাকে সেই এনফোর্সমেন্ট রাইটটা দিচ্ছে। ওকে, এনফোর্সমেন্ট ওয়ার্ডটা মনে রাখেন, লতে কিছু কিছু ওয়ার্ড আপনাদেরকে অবশ্যই ইউজ করতে হবে, হ্যাঁ, কমন ল্যাঙ্গুয়েজ হলে হবে না। হ্যাঁ, লিগাল এগ্রিমেন্ট কি, ভ্যালিড এগ্রিমেন্ট কি, এগ্রিমেন্ট এনফোর্স করা মানে কি, হ্যাঁ, লিগাল কিছু টার্মস আছে, উই হ্যাভ টু ইউজ দোজ। ওকে, আচ্ছা, সোসাইটি ইকোনমিক্স অ্যান্ড ল। এখন আসেন আমরা একটু আলোচনা করি হাউ সোসাইটি অ্যান্ড আওয়ার ইকোনমিক্স অ্যান্ড ল ইজ রিলেটেড অ্যান্ড ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, বোঝাটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আমাদেরকে এখানে বলতেছে যে ল অ্যাকচুয়ালি ওয়ার্কস অ্যাজ আ ফ্রেমওয়ার্ক, ইট ওয়ার্কস অ্যাজ আ ফ্রেমওয়ার্ক ফর আ সোসাইটি টু অপারেট। সোসাইটি কীভাবে অপারেট করবে, ল সেটার একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, আমাদের সোসাইটির বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো যদি আমরা দেখি, সেটা ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, বেশিরভাগই কিন্তু ইজ অ্যাকচুয়ালি রিলেটেড টু আর ইকোনমিক্স। আপনারা যদি চিন্তা করে দেখেন, বেসিক্যালি ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি ইজ অ্যাকচুয়ালি একজন আরেকজনের সাথে ইন্টারলিঙ্কড। ইকোনমিক্সকে আমরা সায়েন্স অফ এভরিথিং বলি, ইকোনমিক্স কিন্তু বেসিক্যালি আপনারা যদি ইকোনমিক্সের অনেক ব্রাঞ্চেস আছে, দের ইজ ইকোনমিক্স অ্যান্ড ল, দের ইজ ইকোনমিক্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার। হ্যাঁ, আমরা যদি একভাবে যদি চিন্তা করে দেখি, ইকোনমিক্স কিন্তু আসলে দে আর অ্যাকচুয়ালি অ্যানালাইজিং হিউম্যান বিহেভিয়ার, কীরকমভাবে, কীভাবে প্রাইস ইজ এফেক্টিং হিউম্যান বিহেভিয়ার, আপনার ডিসিশন কীভাবে এফেক্ট করতেছে, রাইট? ইট ইজ সামহাউ রিলেটেড টু সোসাইটি অ্যাজ আ হোল, ট্যাক্সেশনের চেঞ্জেস আছে, সোসাইটি অ্যাজ আ হোল কীভাবে রিয়্যাক্ট করবে। সো সোসাইটি ইকোনমিক্স এই দুইটা একজন আরেকজনের সাথে ইন্টারলিঙ্কড। আচ্ছা, সো এটা যদি ইন্টারলিঙ্কড হয় তার মানে আমরা বলতে পারি ইনএভিটেবলি আমাদের বিজনেসের যত ট্রানজাকশনসগুলো হচ্ছে, সেটা আপনার ট্রেডিং হোক, হায়ারিং ফায়ারিং হোক, আপনি যে গ্রসারি শপিং করতেছেন, সোসাইটি আপনি ধরেন একটা ব্যবসা রান করতে চাচ্ছেন বা সেট আপ করতে চাচ্ছেন, এভরিথিং ইজ সামহাউ অ্যান ইকোনমিক ডিসিশন। যদিও বলতেছি হ্যাঁ আমার সোসাইটিতে আমরা এগুলো সব কিছু করছি, বাট ইট ইজ অলসো অ্যান ইকোনমিক ডিসিশন, রাইট? সো ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি ইজ রিলেটেড, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তাহলে আমরা বলতে পারি যে ল ইজ অলসো রিলেটেড টু দ্য ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি, যেহেতু ল ইজ দ্য ফ্রেমওয়ার্ক অফ হাউ দ্য সোসাইটি অপারেটস। আচ্ছা, তার মানে আমার লয়ের যদি কোনো চেঞ্জেস আসে, এটা কিসের উপর বেসিস করে হবে? উইথ দ্য চেঞ্জেস অফ আওয়ার সোসাইটি অ্যান্ড ইকোনমিক্স। আমার সোসাইটিতে যেসব চেঞ্জেস আসবে বা আমার ইকোনমিক্যাল যেসব চেঞ্জেস আসবে, এসবের উপর বেস করেই আমাদের লতেও চেঞ্জেস আসে। দ্যাটস ওয়াই ইটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য সোসাইটি অ্যাজ আ হোল অ্যান্ড দ্য ইকোনমি অ্যাজ আ হোল whenever we are trying to bring in some changes in our law. আচ্ছা, আমরা আরেকটু দেখি যে আমরা যদি আমাদের কিভাবে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ সোসাইটি যদি আমাদের থাকে, বা ইকোনমির যদি একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকে আমাদের, কিভাবে সেখানে আমরা ল আমাদেরকে কিভাবে হেল্প করে থাকে টু ডিজাইন দ্য এন্টায়ার লিগাল সিস্টেম। আপনার ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইকোনমি বেটার, দেন আপনার যেই লটা আছে, হ্যাঁ, ইট উড হেল্প ইউ টু প্রেডিক্ট দ্য প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন অফ দি লিগাল চেঞ্জেস। আপনি ধরেন কোনো চেঞ্জেস আনছেন, এখন আপনি যদি ইকোনমি বা সোসাইটিকে ঠিকমতো না বুঝেন, আপনি কি বুঝবেন আপনার এই চেঞ্জ ইন ল হাউ ইট উইল হ্যাভ অ্যান ইম্প্যাক্ট ইন ইয়োর সোসাইটি? না, আপনি হুট করে কোনো চেঞ্জ আনতে পারবেন না। হুট করে আমার মন চাইলো আমি একটা চেঞ্জ নিয়ে আসলাম, হয় না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইন ডিমান্ড অ্যাট দ্য টাইম ইন ইয়োর সোসাইটি, ইন ইয়োর নেশন, ইন ইয়োর ইকোনমি। ওইটার উপর বেসিস করেই আমরা সব করে থাকি। সো এই জন্যই বলতেছে যে যে কোনো লিগাল ইমপ্লিকেশনসটা কি হইতে পারে, যে কোনো চেঞ্জেস আপনার লিগাল, আপনার দেশের একটা লিগাল সিস্টেমকে আপনি যদি ডিজাইন করতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে এই
আন্ডারস্ট্যান্ডিং অফ ইকোনমি থাকতে হবে, বিকজ দ্যাট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং টু বি দ্য ইমপ্লিকেশন অফ লিগাল চেঞ্জেস। আরও কি হেল্প করবে, আপনার কোন কোন জায়গায় কোন কোন লয়ের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আনা দরকার ওই সময়, এইটা বুঝতেও হেল্প করবে যদি আপনি সোসাইটিকে ভালো মতো বুঝেন। ফর এক্সাম্পল যদি বলি, আমাদের দেশে পেটসদের রাইটের কোনো কিন্তু ভালো কোনো ল নাই, ইটস নট, খুব মানধাত্তা আমলের একটা ল আছে, এটা এই ক্ষেত্রে কিন্তু এখনও কোনো ইমপ্রুভমেন্ট আসে নাই। বাট আপনি যদি ডেভেলপড কান্ট্রিজগুলোতে দেখেন, দে হ্যাভ ভেরি স্ট্রং অ্যানিমাল ক্রুয়েলটির এগেনস্টে কিন্তু ওদের ল আছে, ইটস ভেরি স্ট্রং পিটা লজ। আমাদের দেশে নাই। Why is it the case? What do you think? কি মনে হয়? হ্যাঁ, বিকজ অ্যাজ এ সোসাইটি আপনারা, আমার কথা, আমাদের এখনো আমাদের ধারণা হচ্ছে আমাদের মানুষরাই বেঁচে থাকতে পারতেছি না, রাস্তার মধ্যে পড়ে আছে, আর কুকুর বিড়ালকে আমরা কি দেখব, রাইট? আমাদের অবস্থা হচ্ছে এখন এরকম। সো আমাদের ওই রকম চেঞ্জেস কিন্তু আসে নাই, বা ইমপ্রুভমেন্ট, ওই ল যেটা আছে এক্সিস্টিং ওখানেও যে কিছু ইমপ্রুভমেন্ট আসবে সেগুলো আসে নাই। সো এই যে সোসাইটিকে যদি আপনি বুঝেন, তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এই লয়ের এগেনস্টে আমাদের কিছু ইমপ্রুভমেন্ট আসা দরকার। যেমন এখন আস্তে আস্তে কিছু চেঞ্জেস আমাদের আসতেছে, যে আগে আমরা যারা আমরা যে বলি যে হিজড়া, আগে এদেরকে আমরা একভাবে দেখতাম, এখন কিন্তু আমাদের কিছু ভিউজে চেঞ্জ আসতেছে, আমাদের চিন্তা চেতনায় কিছু চেঞ্জেস আসতেছে, আমাদের কিন্তু চেঞ্জেস আসতেছে যে না, ওদেরও রাইট আছে, আমি চাইলেই ওদেরকে দূর দূর করে ভাগাই দিতে পারবো না। দে আর হিউম্যান বিংস, দে হ্যাভ সাম রাইটস, রাইট? দে হ্যাভ দ্য সিভিল রাইটস। আমি ওদের এগেনস্টে আমরা মনে হলো ডিসক্রিমিনেট করবো, এটা করতে পারবো না। ইট শুড নট বি দ্য কেস। আমাদের মধ্যে মেন্টালিটি, মোরালিও অনেক চেঞ্জেস আসতেছে। হ্যাঁ, উই আর নট দ্য সেম মিডল এজেসে যেরকম ছিল, এখন কিন্তু আমরা সেরকম নাই। হ্যাঁ, আপনাদের নারী অধিকারে অনেক চেঞ্জেস আসছে। ওয়াই? বিকজ আমাদের সোসাইটিতে চেঞ্জেস আসছে। সোসাইটি ডিমান্ডেড যে এই চেঞ্জেসগুলো আনা দরকার। এখানে আমাদের চেঞ্জ আসতে হবে, সময় পরিবর্তন হয়েছে, যুগ পরিবর্তন হয়েছে, চেঞ্জ আসতে হবে। সো দ্যাট রিফ্লেক্টেড অন হোয়াট? আওয়ার ল। ওকে, আচ্ছা, আমরা আরও বলতে পারি, এক্সাম্পল যদি দেখি, এখানে এই মিডল এজেসের একটা উদাহরণ দিয়েছে, যেটা বলতেছে যে, একটা মিনিট, একটা মিনিট আমাকে একটু টাইম দেন, লেট মি। আপনাদেরকে কারেন্টলি যে স্লাইডটা পাঠিয়েছে ওটা আমি আবার চেঞ্জ করে দিচ্ছি একটু, ওখানে একটু চেঞ্জেস আসছে, পুরাতন স্লাইডস চলে গিয়েছে। হ্যাঁ, সো আইল চেঞ্জ দ্যাট, নতুনটা পাঠাবো, একটু আপডেট করেছি আমি। ওকে, পোস্ট করে দিব আমি। সো আপনারা আপাতত এটা দেখেন। অলরাইট, তো কি বলছিলাম, যে আরেকটা উদাহরণ আমরা যেরকম বললাম যে আমাদের নারী অধিকারের চেঞ্জেস আসছে, অ্যাট দ্য সেম টাইম এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি যে একটা মিডল এজেস যদি চিন্তা করে দেখেন, ইউরোপে ওই সময় ফিউডাল যেই লগুলো ছিল, আপনাদের ফিউডাল সিস্টেম, ল্যান্ডলর্ড অ্যান্ড ফিউডাল সিস্টেমের যেই লটা ছিল, হ্যাঁ, যারা ল্যান্ডলর্ড ছিল ওই সময় মিডল এজেস, ওদেরকে কি বলা হতো জানেন? যে দ্য ডিউকস অ্যান্ড আর্লস, আমরা এগুলো এখনও শুনি না। হ্যাঁ, তো ওদের আন্ডারে ওদেরকে কিছু ল্যান্ডস দিয়ে দিত। ধরেন ওই সময় যে কুইন ছিল বা কিং ছিল, তারা কি করতো, তাদেরকে ল্যান্ড দিয়ে দিত যে এই এরিয়াটা ইজ তোমার আন্ডারে থাকবে। ওরা কি করতো, ওইখানে যারা গরিবরা আছে বা ফার্মার্সরা আছে ওদেরকে টেনেন্ট হিসাবে রাখতো, এবং একটা সময় পরে ওরা কিছু ট্যাক্সেস দিত। এবং এই পেজেন্টসের কোনো অধিকারই ছিল না বলতে গেলে, ঠিক আছে? ওদের জমির যেখানে কাজ করতেছে, যেই জমিতে কাজ করতেছে, সেটার উপরেও কোনো অধিকার থাকতো না। সো সেখানে চেঞ্জেস আসছে।
আমাদের দেশেও যদি আপনি চিন্তা করেন জমিদারি প্রথা চলে গিয়েছে না, ওই সময় কি ফার্মার্সদের কৃষকদের কোনো অধিকার থাকতো তাদের জমির উপরে? জমিদারিত্ব যখন ছিল থাকতো না, জমিদার প্রথা যখন ছিল। সো এইটা আমাদের আই থিঙ্ক 1952-তে মনে হয় লিগালি, 1952-তে লিগালি এটাকে জমিদারি প্রথাকে বাতিল করে দেওয়া হয়েছিল। 50 রাইট, ওই তো 50s সময়ে যে কোনো একটা 50 or 52 এরকম কিছু একটা টাইমে হবে। তো এরকম চেঞ্জেস কিন্তু আসছে। সো আপনারা যদি উদাহরণগুলো নিয়ে একটু চিন্তা করে দেখেন, আপনাদের আশেপাশেই যখন আপনারা চিন্তা করে দেখবেন ফাইন্ড প্লেন্টি অফ এক্সাম্পলস অফ দ্যাট। আচ্ছা, তাহলে আমরা ছোট করে যদি একটু বলি, আমরা আমাদের ফ্রিকুয়েন্ট চেঞ্জেস আনতেছি লতে, যখন আমরা সেটা রিফ্লেকশনটা কিসের উপরে দেখতে পারি, কি কি কারণে চেঞ্জেসগুলো আসতে পারে? সোসাইটাল চেঞ্জেসের কারণে, পলিটিক্যাল চেঞ্জেসের কারণে, ইকোনমিক্যাল চেঞ্জেসের কারণে এবং টেকনোলজিক্যাল চেঞ্জেসের কারণেও আসতে পারে। আচ্ছা, সোসাইটাল চেঞ্জেসের কারণে আমরা কি কি দেখি? এই যে বললাম যে আমাদের মোরাল ভ্যালিউজে যখন চেঞ্জেস আসে, আমাদের সোসাইটিতে মোরাল ভ্যালিউজের উপর যখন চেঞ্জেস আসে, তখন আমরা দেখতেছি যে আমাদের লিগ্যাল সিস্টেমে অনেক চেঞ্জেস আসে। আমরা যদি থ্রু আউট আওয়ার হিস্ট্রি যদি আমরা দেখি, এরকম অনেক উদাহরণ আমরা পেয়ে থাকবো। হ্যাঁ, যেমন এখন অনেক লয়ের চেঞ্জ আসছে, ডিভোর্স লয়ের উপর চেঞ্জ আসছে। ইউ ক্যানট ডিসক্রিমিনেট বেসড অন সামওয়ানস সেক্সুয়ালিটি, সামওয়ানস এজ, সামওয়ানস জেন্ডার। আপনি ডিসক্রিমিনেট করতে পারবেন না। ওকে, এই চেঞ্জেসগুলো আসছে। কারো রিলিজিয়ান বিলিফের উপর বেস করে আপনি ডিসক্রিমিনেট করতে পারবেন না। সো এই যে আমাদের সোসাইটাল চেঞ্জেসের কারণে লয়ে চেঞ্জেস আসছে। ওকে, পলিটিক্যাল চেঞ্জ, এটা খুব ইম্পর্টেন্ট। দেখবেন কোনো গভর্নমেন্ট যখন কোনো পলিসি চেঞ্জ করতে চায়, দে হ্যাভ আ প্রসেস, রাইট? একটু একটা দীর্ঘ লম্বা একটা প্রসেস, চাইলেই কিন্তু হুট করে চেঞ্জ করতে পারে না। পার্লামেন্টে যেতে হয়, বিল পাস করাইতে হবে, সাপোর্ট লাগবে, আই থিঙ্ক 2/3 অফ দ্য ভোট লাগবে কোরামে, তারপরে আপনি চেঞ্জ আনতে পারবেন। যেমন আমাদের পলিটিক্যাল চেঞ্জের একটা যেমন ছিল তত্ত্বাবধায়ক সরকার, রাইট? আরপিও। সো এই যে এই চেঞ্জেসগুলো যে আসতেছে, পলিটিক্যাল যখন কোনো চেঞ্জ তারা আনতে চায়, হ্যাঁ, আমাদের দেখবেন বেশিরভাগ পলিটিক্সের সাথে আবার ইকোনমিক্স অ্যান্ড সোসাইটিও রিলেটেড। দেখবেন পলিটিক্যাল পার্টি যখন তাদের ক্যাম্পেইন করে, হ্যাঁ, তাদের কিছু পলিসি থাকে না যে আমরা আসার পর আমরা এগুলো করতে চাই। বাংলাদেশে এখন অনেক ব্যতিক্রম অনেক কিছুই হয়, বাট ইন জেনারেল যদি আমরা দেখি অ্যারাউন্ড দ্য হোল ওয়ার্ল্ড, হ্যাঁ, আপনি বাইরের ডেভেলপ কান্ট্রিগুলোতেও যদি যান, দেখেন ইউএসএর ইলেকশন যখন হলো, হ্যাঁ, এভরি পার্টি হ্যাজ দেয়ার পলিসিস, কিন্তু যে আমি এই পার্টি, আমি এখন ডেমোক্রেটিক পার্টি, আমি আসতেছি, আমি কি আমার পলিসিগুলো কি অ্যান্ড ওগুলোর উপর বেস করে তারা ক্যাম্পেইনিং করে, রাইট? এই পলিসিগুলো কেমন করে ওরা বানায়, কেন বানায়? বিকজ ওই সময়ে আমার সোসাইটি এবং ইকোনমি নিডস দ্যাট। ধরেন আমার ইকোনমিতে ওই সময় ডিপ্রেশন চলতেছে অথবা আনএমপ্লয়মেন্ট রেট ইজ ভেরি হাই। সো তারা ক্যাম্পেইন করতেছে কি হিসাবে, যে আমি গভর্নমেন্টে আসার পরে আমার পলিসি হচ্ছে এইরকম আমি করব, সো আমাদের এমপ্লয়মেন্ট রেট যাতে বেড়ে যায়, হ্যাঁ, মানুষজনের যাতে এমপ্লয়মেন্ট বাড়ে, কেউ না খেয়ে থাকবে না, সেই এরকম অনেক কিছু। বা আমি ট্যাক্স কমাই দিচ্ছি, মিডল ক্লাস যারা আছে তাদের উপর ট্যাক্স কমাই দিব, যারা বড় লোক আছে তাদের উপর ট্যাক্স বেশি দিব, বড় লোক কোম্পানি যারা আছে তাদের উপর ট্যাক্স বেশি দিব। হ্যাঁ, এই ধরনের জিনিসের উপর বেস করেই কিন্তু কি পলিটিক্যাল চেঞ্জেসগুলোও কিন্তু এভাবেই আসে। কি ডিমান্ড করতেছে আমার পলিসি, কি আমি গভর্নমেন্টে আসার পরে ওই সময় সোসাইটির ডিমান্ডটা কি, ওগুলোর উপর বেস করে তারা লয়ে চেঞ্জেস আনে। আচ্ছা, আরও কি বলেছিলাম? ইকোনমিক্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল চেঞ্জ। ইকোনমিক্যাল তো ইজি, আমরা বুঝতেই পারতেছি যে এখন তো স্পেশালি আরও বেশি দরকার, বিকজ এখন তো আমাদের সিস্টেম আরও অনেক কমপ্লেক্স হয়ে গেছে, রাইট? এখন 4th ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আমাদের রেভলিউশন চলে আসছে। আওয়ার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ইজ ইভেন মোর কমপ্লেক্স। সো এই কমপ্লেক্স একটা সেক্টরকে রেগুলেট করার জন্য আমাদের অবশ্যই ল থাকতে হবে। যেমন ধরেন
আমাদের হেলথ অ্যান্ড সেফটি ল যেটা ওয়ার্কার্সদের, যেখানে আমরা কাজ করছি, ধরেন একটা ফ্যাক্টরিতে হোক বা আমার একটা অফিস বিল্ডিংয়েই হোক, একটা হেলথ অ্যান্ড সেফটি রেগুলেশন আছে যে কি হবে, যে হাঁটতে গেলে যদি পানি থাকে ওখানে একটা সাইন থাকতে হবে, ব্লু টেপ থাকতে হবে, মাথায় যাতে না লাগে ক্যাপ পরতে হবে। হ্যাঁ, এই যে রেগুলেশনগুলো আছে, আপনি কি বলতে পারেন যখন ফার্স্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যখন সময়টা ছিল, যুগটা ছিল, তখন কি সেম রেগুলেশন ছিল? নো, রাইট? উইথ টাইম, উইথ দ্য চেঞ্জেস ইন দ্য ইকোনমি, আমাদের নতুন নতুন রেগুলেশন আসছে। ইটস নট দ্য সেম এনিমোর। আগে যেই জিনিসটা হ্যাজার্ড ছিল সেই জিনিসটা এখন অবসোলেট হয়ে যাবে। হ্যাঁ, এখন নতুন নতুন টাইপ অফ হ্যাজার্ডস ক্রিয়েট হবে, কেমিক্যাল ইয়ে হইতে পারে, এক্সপোজার হইতে পারে। হ্যাঁ, হয়তো বা আপনার 100 বছর কি বলে, আপনার 100 বছর আগে হয়তো বা এটা ছিল না, এখন সেটা আছে। সো এই চেঞ্জেসগুলো ইকোনমিক্যাল চেঞ্জেসের, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লেভেল আসতেছে, সব কিছু আসতেছে, কমপ্লেক্সিটি বাড়তেছে, সো নতুন নতুন রেগুলেশন আসতেছে, নতুন নতুন হ্যাজার্ড ক্রিয়েট হচ্ছে। আরও আমরা বলতে পারি টেকনোলজি ইজ অলসো এফেক্টিং দ্য মানে কি বলবো, আমাদের লয়ের চেঞ্জেসের এফেক্ট করতেছে। যেমন ধরেন আগে কি হইতো, ধরেন ঘোড়ার গাড়ি চলতো, আমাদের এই গাড়ি ঘোড়া ছিল না, ইঞ্জিন চালিত গাড়ি ঘোড়া ছিল না। সো যখন কম্বাসশন ইঞ্জিন চালু হইলো তখন আস্তে আস্তে গাড়ি ঘোড়া চালু শুরু হয়ে গেল। আচ্ছা, সো রাস্তায় যখন গাড়ি ঘোড়া গাড়ি চলা শুরু হলো, তখন অবভিয়াসলি উই হ্যাড টু হ্যাড সাম ট্রাফিক ল, না হলে মানুষ কি চলতে পারতো রাস্তায়? সো এইভাবে করে ট্রাফিক ল আসলো। এই যে টেকনোলজির চেঞ্জেস আসতে থাকলো, ল আসতে থাকলো। আবার টেকনোলজির ইম্প্যাক্ট আমরা যদি এখনকার যুগে দেখি যে আমাদের আইসিটি ল আসছে, সাইবার সিকিউরিটি আসছে, রাইট? এই যে লগুলো আসতেছে, এটা কিসের ইম্প্যাক্টের কারণে আসতেছে? টেকনোলজিক্যাল চেঞ্জেসের কারণে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এমনি ওভারঅল এতক্ষণ যেটা পড়লাম, আমরা বলতে পারি তার মানে কি, যে এই চেঞ্জেস যে সোসাইটি, ইকোনমিক অ্যান্ড টেকনোলজিক্যাল যেই ব্যাপারগুলো আছে বা পলিটিক্যাল, দিজ আর অল ইন্টারলিঙ্কড, এবং এগুলোর উপর বেস করেই আমাদের লয়ে চেঞ্জেস আসতেছে, এগুলোর উপর বেস করেই আমাদের লগুলাকে বানানো হয়। Whatever the time demands at that time, the law has to reflect that. Whatever the society demands or our economy demands, our law has to reflect that. Okay? আচ্ছা, এখন আসেন আমরা একটু বুকিশ একটা আমাদের সংজ্ঞায় আসি। ডেফিনেশন অফ ল, হোয়াট ইজ ল? আচ্ছা, সো ল মে বি ডিফাইন্ড, কয়েকটা আমি হাইলাইট করে দিয়েছি, অ্যাজ আ বডি অফ রুলস, রুলস থাকবে, ওকে, ক্রিয়েটেড বাই দ্য স্টেট, আমার দেশের অথরিটি এরা হচ্ছে এটা ক্রিয়েট করবে, বাইন্ডিং উইদিন ইটস জুরিসডিকশন। জুরিসডিকশন মানে তো বুঝেন, রাইট? জুরিসডিকশন মানে বুঝেন না? হ্যাঁ, মানে ধরেন আপনার টেরিটরি, এরিয়া, এর বাইরে না। ওকে, আমরা পড়বো প্রত্যেকটাকে, আমরা একটু পয়েন্ট করে, পয়েন্টগুলোকে আমরা আলাদা করে ইন ডিটেইল পড়বো। আচ্ছা, আমরা জাস্ট আগে একটু পয়েন্টগুলো দেখি কী কী। সো রুলস, বডি অফ রুলস ক্রিয়েটেড বাই দ্য স্টেট, বাইন্ডিং উইদিন ইটস জুরিসডিকশন, অ্যান্ড এনফোর্সড উইথ দি অথরিটি অফ দি স্টেট। এনফোর্স করতেছি, এনফোর্স মানে কি? হ্যাঁ, রাইট, এই লটা আমাকে এনফোর্স করতে হবে। তো ল ক্রিয়েট করলাম, এনফোর্স করতে হবে না? নাকি খুন করে বসে থাকবে, পুলিশ আসবে না? আচ্ছা, সো এনফোর্সড উইথ দি অথরিটি অফ দি স্টেট। কীভাবে এনফোর্স করতেছি? থ্রু দ্য ইউজ অফ সাম স্যাংশনস। স্যাংশনসকে আমরা ধরেন শাস্তি হিসেবে বলতে পারি, বা পেনাল্টির মাধ্যমে, বা যে কোনো কিছুর মাধ্যমে আমরা এই এনফোর্সমেন্টটা করে থাকি। খুন করলে জেলে যাওয়া, রাইট? ওকে, আমরা একটু আলাদা আলাদা করে তাহলে আপনাদেরকে একটু পয়েন্টগুলো আমি এখন সুন্দর করে বলি। যাচ্ছে দ্য বডি অফ রুলস বলতেছে ডেফিনেশনে, কি বলতেছে? রুলস মানে কি? রুলস হচ্ছে যে রেগুলেশন যেটা আপনার বিহেভিয়ারকে কমান্ড করতেছে। দিজ আর দ্য কমান্ডস দ্যাট ইজ রেগুলেটিং ইয়োর বিহেভিয়ার। আপনার বিহেভিয়ার কি হওয়া উচিত। আচ্ছা, আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না,
কি করা পারমিটেড, এই সব কিছু রুলস দ্বারা ইয়ে হচ্ছে। যে এরকমও হয় যে তুমি যদি এই কন্ডিশনগুলোও ফুলফিল করো তাহলে তুমি এই কাজটা করতে পারবা। বিজনেসের ক্ষেত্রে যেমন আমরা এরকম দেখতে পারি, যেমন একটা এক্সাম্পল দিচ্ছে যে আমি আমার বিজনেসের প্রেমিসেসটাকে বাড়াতে চাই, হ্যাঁ, তো আমি ইচ্ছা হইলো বাড়াই দিলাম তা না, দ্যাট ইজ ইলিগাল। কিন্তু আমি যদি কিছু কন্ডিশন ফুলফিল করি, ধরেন আমাকে হয়তো বা বিল্ডিং অথরিটি বা প্ল্যানিং অথরিটি থেকে আমাকে একটা পারমিশন নিতে হবে, নিয়ে তারপরে আমি হয়তো বা বিল্ডিংয়ের আমার প্রেমিসেস বাড়াইতে পারবো। সো ওই যে একটা কন্ডিশন ফুলফিল করছি, পারমিশন নিছি, ওই কন্ডিশন যখন ফুলফিল করছি তখন আমি প্রেমিসেস বাড়াইতে পারবো। সো দিজ আর দ্য রুলস। অ্যাট দ্য সেম টাইম আমি অ্যালকোহল বিক্রি করতে পারবো না যদি আমার লাইসেন্স না থাকে। সো আমি যদি লাইসেন্স নেই, ইফ আই ফুলফিল দ্য কন্ডিশন of what? Gaining a license, then I can sell alcohol. Okay? আচ্ছা, সো এটাই হচ্ছে কন্ডিশনাল অ্যাকশন, যে আমি কন্ডিশন ফুলফিল করলে আই উইল বি পারমিটেড টু ডু দিস অ্যান্ড দ্যাট। আচ্ছা, আরেকটা কি ছিল? ফার্স্ট গেল, আচ্ছা বডি অফ রুলস গেল, ইট ইজ ক্রিয়েটেড বাই দ্য স্টেট। এটা কি বলতে চাচ্ছে? ক্রিয়েটেড বাই দ্য স্টেট মানে আমাদের নর্মালি পার্লামেন্টে বিল পাসের মাধ্যমে আমাদের অ্যাক্টগুলো আসে, রাইট? আচ্ছা, তাহলে কে ক্রিয়েট করতেছে? আমার স্টেট ক্রিয়েট করতেছে। ওকে, আচ্ছা, সো এই যে লগুলা যখন পাস হচ্ছে এগুলাকে আমরা ইউজুয়ালি পড়ে থাকি অ্যাক্টস বলে থাকি বা স্ট্যাটিউটস বলে থাকি এগুলাকে, ঠিক আছে? ও অলরাইট, আরেকটু দেখি এরপরে কি বলছে আমাদেরকে। বলেছিল বাইন্ডিং উইদিন ইটস জুরিসডিকশন। আচ্ছা, জুরিসডিকশন বলতে কি বোঝাচ্ছে? যে সহজ ভাষায় আমার বাংলাদেশের আইন সুইজারল্যান্ডে তো চলবে না। মাই জুরিসডিকশন, আমি যে একটা পাস করছি, দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ইন বাংলাদেশ, ইন মাই কান্ট্রি। বা কোনো রেগুলেশন বা যদি কোনো স্পেসিফিক এরিয়ার জন্য কোনো রেগুলেশন থাকে, শুধু ওই এরিয়ার ভিতরেই এটার জুরিসডিকশন আছে, ওই নেশনের ভিতরেই জুরিসডিকশন আছে। আমি বাংলাদেশের ল সুইডেনে নিয়ে যেতে পারবো না। অ্যাট দ্য সেম টাইম এই কারণেই যখন আপনার বিদেশে যাবেন ওই দেশের লগুলা বোঝা খুব দরকার, ওই দেশের লগুলা জানাও খুব দরকার, কারণ আপনি ইগনোরেন্স ইজ নট অ্যান এক্সকিউজ। আপনি বলতে পারবেন না ও আমি তো জানতাম না, দ্যাট ইজ নট অ্যান এক্সকিউজ। ইটস দ্য সেম ইন বাংলাদেশ। আপনি কোনো কিছু থেকে ও আমি তো জানতাম না এটা বলে বেঁচে আসতে পারবেন না। যদি আপনাদের এগেনস্টে কোনো লিগাল অ্যাকশন আসে বা কিছু আসে, রিমেম্বার ইউ কান্ট সে দ্যাট। লতে ধরেই নেওয়া হয়, ইট ইজ প্রিজিউমড দ্যাট ইউ নো দ্য ল অফ দ্য কান্ট্রি। ইউ আর সাপোজ টু নো দ্য ল অফ ইউর কান্ট্রি। ইউ আর সাপোজ টু নো দ্যাট ইউ কান্ট মার্ডার আ পারসন। ওকে, আচ্ছা, সো জুরিসডিকশন বুঝে গেছেন, ইয়োর টেরিটরি। আপনার কোনো কিছু হারায় গেলে ওই 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 এরিয়ার ওই থানাতে গিয়েই আপনাকে করতে হবে, কেসটা ফাইল করতে হইলে ওখানেই করতে হবে, এরিয়ার ভিতরে। আচ্ছা, আরেকটা কি ছিল পয়েন্ট? দ্যাট ইজ ইনফোর্সড উইথ দি অথরিটি অফ দি স্টেট। আচ্ছা, এনফোর্সটা কে করতেছে? তাহলে এনফোর্সমেন্টটা হচ্ছে কীরকম? বলতেছে যখন কোনো লিগাল ডিসপিউট ক্রিয়েট হয়, যদি কোনো এনফোর্সমেন্টটা কীভাবে হবে? ধরেন কোনো বিজনেসে কোনো লিগাল ডিসপিউট ক্রিয়েট হলে ওটাকে আমরা কিভাবে রিজলভ করব? মেবি থ্রু কোর্ট অর মেবি ট্রাইব্যুনাল, যে কোনো কিছুর থ্রুতে আমাদের এই ডিসপিউট রেজলিউশনগুলো করতে হবে। সো এইভাবে করে আমরা এনফোর্সমেন্ট করছি, এবং এই এনফোর্সমেন্টটা আমরা এক এক ধরনের কেসে এক এক ধরনের প্রসিডিং থাকে। ক্রিমিনাল হইলে এক ধরনের, সিভিল হইলে এক ধরনের। আচ্ছা, আর এটা আমরা এনফোর্সমেন্টটা কিসের থ্রুতে করি? বলেছিলাম কি থ্রু সাম স্যাংশনস, রাইট? এটা বলতে বোঝাচ্ছে যে আমরা এনফোর্সমেন্টটা কোনো স্যাংশন বা পেনাল্টির মাধ্যমে করে থাকি, যে আইদার তুমি এই কাজটা করছো, সো এটার জন্য তোমাকে আমি একটা পেনাল্টি ধার্য করলাম, অথবা তুমি এই কাজটা করছো, তোমাকে এটার জন্য আমি জেলে পাঠাইলাম, অর বোথ, এনিথিং। সো এইটা গেল আমাদের ডেফিনেশন। সো ডেফিনেশন নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো কনফিউশন আছে? রাইট, তাহলে এটা কি হচ্ছে? ইটস আ রুল অফ ল, সরি ইটস আ বডি অফ রুলস। ইটস আ বডি অফ রুলস। আর কি তারপরে? ক্রিয়েটেড বাই দ্য স্টেট,
স্টেট ক্রিয়েট করছে, এনফোর্স কি একটা জুরিসডিকশনের মধ্যে বাইন্ডিং হবে এবং এনফোর্স করতেছে কে, স্টেট করতেছে থ্রু হোয়াট, সাম স্যাংশনস অর পেনাল্টি। ওকে, ইজি রাইট। এখন এই জিনিসটা একটু আমাদেরকে জেনে রাখা দরকার, ল বলতেছে আফটার দ্য ডেফিনেশন উই শুড অলসো নো দ্যাট ল বলতেছে নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য রুল অফ ল। লয়ের চোখে সবাই ইকুয়াল, সবার রাইটস ইকুয়াল। ওকে, সেটা যে কেউ হইতে পারে, এনিওয়ান, যে সে যেই পদেই থাকুক না কেন। ইন দ্য আই অফ ল এভরিওয়ান ইজ ইকুয়াল অ্যান্ড নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য রুল অফ ল। কিছু বললাম না। অলরাইট, সো আমরা একটু দেখি, এতক্ষণ তো আমরা লয়ের সংজ্ঞা পড়লাম, কিভাবে লয়ের চেঞ্জেসগুলো আসে, কেন আসে, হ্যাঁ, লর রিফ্লেকশনটা আসলে কীরকম হওয়া উচিত, সোফার এগুলো সব কিছু আলোচনা করলাম। এখন আমরা দেখি যে আমরা বলছিলাম যে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের ল আছে, হ্যাঁ। তো আমরা জাস্ট একটা বেসিক একটা ব্রিফ আইডিয়া নিব ডিফারেন্ট কাইন্ডস অফ ল কী কী এবং এরা আমাদেরকে আসলে কী কী রাইটগুলো প্রোভাইড করতেছে। আচ্ছা, নাম্বার ওয়ানে কি বলতেছে যে to provide a governmental structure and legislative procedures. আমার গভর্নমেন্টের স্ট্রাকচার দেওয়ার জন্য এবং তার লেজিসলেশন প্রসিডিওরগুলো কি কি হবে, কিভাবে চলবে দেশ, এই এন্টায়ার জিনিসটাকে কে দিচ্ছে, আমাদের কনস্টিটিউশনাল ল। আমাদের কনস্টিটিউশন ইজ গিভিং আস দ্যাট ডিরেকশন। ওকে, আচ্ছা, যেমন কনস্টিটিউশনে বলতেছি ইট ইজ আ সেকুলার কান্ট্রি, যদি বলে থাকে, রাইট, এটা আছে, আই থিঙ্ক ইট ইজ আ সেকুলার কান্ট্রি, সো ইউ কান্ট ডিসক্রিমিনেট এগেনস্ট পিপল বেসড অন দেয়ার রিলিজন, রাইট। আচ্ছা, সো আপনারা সবাই একটু কনস্টিটিউশনটা পড়েন, মুখস্থ করতে হবে না, সিলেবাসে জাস্ট এমনি পড়েন। আচ্ছা, নেক্সট আসেন টু প্রোভাইড পাবলিক সার্ভিসেস। গভর্নমেন্ট আপনাকে কিছু পাবলিক সার্ভিস দিচ্ছে না, to provide public service and to raise the taxes so that they can give you that service. আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে কোন কোন ল জড়িত আছে বলতেছে দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ল এবং ট্যাক্স ল। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ল হচ্ছে বিভিন্ন ধরনের যে গভর্নমেন্টাল বডিগুলো আছে, অথরিটিসগুলো আছে, অফিসেসগুলো আছে, এরা হচ্ছে এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ লগুলা রেগুলেট করে। আচ্ছা, এরপরে আসেন আরও কি বলতেছে, টু রেগুলেট অ্যান্ড প্রমোট দ্য ইকোনমি। আমাদের এন্টায়ার ইকোনমি, যেটা সোসাইটির যে ইকোনমিটা আমাদের আছে, ন্যাশনাল যে ইকোনমি, এইটাকে রেগুলেট করার জন্য কী ধরনের লগুলো জড়িত আছে, দেওয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ল অফকোর্স, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দ্য সিভিল অ্যান্ড ক্রিমিনাল ল। কী করতে পারবেন, কি রাইট আছে, ব্যবসার কি রাইট আছে, কি রাইট নাই, আমরা আরও পড়বো সিভিল, স্পেশালি সিভিল অ্যান্ড ক্রিমিনাল ল। ঠিক আছে, উই উইল গো ইনটু ইট। ওগুলো সব কিছু আমাদের এই ধরনের লয়ের মাধ্যমে কাভার হয়ে থাকে। ঠিক আছে, টু প্রমোট পাবলিক অর্ডার অ্যান্ড টু প্রিজার্ভ দ্য ন্যাশনাল সিকিউরিটি, এইটা হচ্ছে ক্রিমিনাল ল। ওই যে যেটা বললাম যে এখন যদি যে কেউ রাস্তাঘাটে গিয়ে যা ইচ্ছা তাই করতে পারলো, আমার ওকে ভাল লাগলো না, দিলাম একটা ঘুষি মেরে, কেন আমাকে 20 টাকার জিনিস 10 টাকায় দিবে না, নিয়ে গেলাম জোর করে কেড়ে, কাউকে খুন করতে ইচ্ছা হইলো করে দিয়ে আসলাম। হ্যাঁ, সো এই জিনিসগুলো, এই যে সিকিউরিটি, সেটা আমার ন্যাশনাল সিকিউরিটি হোক, আমার পুরা পাবলিক অর্ডারটা যাতে থাকে দেশে, সেটার জন্য আমাদের ক্রিমিনাল ল। ওকে, আরও কি আছে, সিভিল ল। আচ্ছা, সিভিল লয়ের ক্ষেত্রে কি বলতেছে, টু গিভ ইন্ডিভিজুয়াল মেম্বার্স দ্য পার্সোনাল রাইটস অ্যান্ড দেয়ার ডিউটিজ ইন রিলেশন টু দি আদার পার্সন। আমার পার্সোনাল রাইটটা কি এটা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যখন আরেকজন ব্যক্তি এই ট্রানজ্যাকশনে রিলেটেড আছে, তার সাথে থাকা অবস্থায় সেখানে আমার ডিউটিসগুলা কি, এই সব কিছু কাভার হচ্ছে আমার কিসের মাধ্যমে, সিভিল লয়ের মাধ্যমে। আচ্ছা,
সিভিল লয়ের ইউজুয়ালি যেটা কাভার হয়, দুইটা লয়ের কথা এখানে আমি বলে যদি থাকি, আরেকটা হচ্ছে দ্য ল অফ টর্ট। আচ্ছা, সিভিল লয়ে ইউজুয়ালি দেখা যায় ইট ইজ রিলেটেড টু দ্য এগ্রিমেন্ট পার্সপেক্টিভ, যেমন ল অফ কন্ট্রাক্ট, হ্যাঁ, যে আমি একটা এগ্রিমেন্টে গিয়েছি, এখানে দুইটা পার্টির মধ্যে কি কি রাইটস অ্যান্ড ডিউটিস আছে এগুলাকে কাভার করতেছে। আর ইনডিরেক্টলি যদি আমি বলি, ইনডিরেক্টলিভাবে যেসব ডিউটিসগুলোকে কী কী থাকতে হবে ইনডিরেক্ট ওয়েতে, সেগুলাকে কাভার করতেছে ল অফ টর্ট। মানে ফর এক্সাম্পল, আপনার নেগলিজেন্সের কারণে যদি কারো কোনো ক্ষতি হয়, দ্যাট উইল বি কাভার্ড ইন ল অফ টর্ট। আপনার নেগলিজেন্স হতে পারে আপনি আনহেলদি আনস্যানিটারি কিচেন, আপনার আনহেলদি ফুড প্রোভাইড করতেছেন, দ্যাটস ওয়াই 100 জন মানুষ এখানে অসুস্থ হয়ে গেল, দ্যাট ইজ ইউর নেগলিজেন্স, ইউ কান্ট ডু দ্যাট। বা আপনার নেগলিজেন্সের কারণে কারো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ইউ কান্ট ডু দ্যাট। ওকে, আর হচ্ছে কি বলতেছে আরেকটা, আমরা দেখি আরও কিছু ল আছে, যেমন লিগ্যাল ভ্যালিডিটি দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের রিলেশনশিপ এবং ট্রানজ্যাকশনকে লিগ্যাল ভ্যালিডিটি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ল আছে, দ্যাট ইজ ল অফ কন্ট্রাক্ট, ল অফ প্রপার্টি সাকসেশন, কীভাবে প্রপার্টি সাকসেশন হবে, কোম্পানি ল, প্রপার পার্টনারশিপ ল, ফ্যামিলি ল, ইভেন কীভাবে ডিসপিউট রেজলিউশন হবে, ফ্যামিলির ম্যাটার্স কীভাবে হবে, সব কিছু validation to give validation to the relationships and the transaction among the society মেম্বারদের মধ্যে। আচ্ছা, এখন আসেন আমরা একটু স্পেশালি, সব ল তো আসলে আমাদের পক্ষে কভার করা সম্ভব না, আমাদের কোর্সের জন্য যেটা মেইনলি দরকার সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিভিল ল। মোস্ট অফ দি থিংস ইন বিজনেসেস আমরা যেগুলো কভার করব, মোস্ট আর আন্ডার সিভিল ল। আনলেস আপনি কোনো ফরজারি করছেন, কোনো ফ্রড করছেন, তখন সেটা ক্রিমিনালে চলে যাবে। বাট মোস্টলি আমরা আমাদের এন্টায়ার কোর্সে যা যা আলোচনা করব, দ্যাট উইল বি কাভার্ড ইন দ্য সিভিল ল। আচ্ছা, ট্যাক্স ল কিসের আন্ডারে পড়ে? ক্যান এনিওয়ান সে ইট? আপনাদের যে ট্যাক্সের যখন কোনো সমস্যা হয় বা কিছু হয়, হ্যাঁ, সবারই তো হয়, রাইট? সবারই প্রবলেম ট্যাক্স। এক্স্যাক্টলি, ইট ইজ সিভিল ল। আনলেস আপনি যদি কোনো মানি লন্ডারিং করে ফেলছেন, ফরজারি করছেন কোনো কিছু নিয়ে, তখন ইট বিকামস ক্রিমিনাল। ইয়াস। আচ্ছা, আমরা তাহলে একটু দেখি, আমরা একটু আমাদের এই জন্য ভিতরে যাওয়ার যেহেতু আমরা সিভিল লই কভার করবো, তো এই জন্য আমাদের একটু ডিফারেন্সটা একটু বোঝা দরকার যে সিভিল ল আর ক্রিমিনাল ল দুইটার মধ্যে পার্থক্য কী। তো আই থিঙ্ক উই অল নো, বেসিক একটা আইডিয়া আমাদের আছে, বাট এখন এখানে কোয়েশ্চেন হচ্ছে যে ডুয়াল লাইবিলিটি কি থাকতে পারে কিনা, বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল দুইটাই হইতে পারে কিনা কোনো সেম সিচুয়েশনে, সেম কেসে বোথ হইতে পারে কি পারে না, কি মনে হয়? সিভিল এবং ক্রিমিনাল দুইটাই, আপনার একটা সমস্যা, ধরেন একটা ট্যাক্স রিলেটেড ইস্যু, এইটার এগেনস্টে কি আপনি সিভিল এবং ক্রিমিনাল দুইটা কেসই করতে পারবেন? ডুয়াল লাইবিলিটি কি করা যায়? এক্স্যাক্টলি, দুইটাই হইতে পারে, এরকম অনেক কেসেস আছে, হয়ে থাকে। আমরা একটা হাইপোথেটিক্যাল কেস দেখব একটু পরে। সো বলতেছে যে ডুয়াল লাইবিলিটি ফর এ ব্রিচ অফ বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল ল মে অ্যারাইজ ফ্রম দ্য সেম সেট অফ ফ্যাক্টস। সেম কেস থেকে সেম সেট অফ ফ্যাক্টসে ডুয়াল লাইবিলিটি হইতে পারে। আচ্ছা, কিন্তু যেহেতু দিজ আর টু ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ল, যেহেতু দিজ আর টু ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ল, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, দুইটা তো সেম না, সো দুইটার প্রসিডিং ইজ ডিফারেন্ট। দুইটার লিগাল প্রসিডিং কিভাবে আগাবেন, কিভাবে কি করতে হবে, এটার প্রসিডিংটা ইজ ডিফারেন্ট, এবং ডিসিশনও ডিফারেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এটা ডিসিশন ডিফারেন্ট হবে এবং কিভাবে দেখেন পেনাল্টিও ডিফার করবে। কি পেনাল্টি হবে? সিভিলের ক্ষেত্রে এক ধরনের, ক্রিমিনালের ক্ষেত্রে এক ধরনের, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু সেম সেট অফ ফ্যাক্টস নিয়েই কাজ করতেছি, সেম কেস নিয়েই কাজ করতেছি। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, এটা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল। তো ধরেন হুমায়রা একজন ব্যক্তি, হুমায়রা অ্যান্ড আরিফ, টু পিপল। আচ্ছা, সো হুমায়রার ধরেন প্রমোশন হয়েছে, এখন ও আরিফকে বলছে আমি তোমাকে ট্রিট দিব।
সো হুমায়রা আরিফকে ট্রিট দিতে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দ্য নেম অফ দ্য রেস্টুরেন্ট ইজ দ্য ফ্যাট বক্স। আচ্ছা, ফ্যাট বক্সে নিয়ে যাওয়ার পরে ওখানে খাওয়া দাওয়া করার পরে কি হইলো, দুইজনই খুব ইল হয়ে গেল, ফুড পয়জনিং হয়ে গেল দুইজনের। তো ফুড পয়জনিং হওয়ার পরে ওদেরকে হুমায়রার প্রমোশন না, হুমায়রার একটা দে বোথ ওয়ার্ক, দেয়ার সেলফ এমপ্লয়েড। সো হুমায়রার ধরেন ব্যবসা ভালো, কিছু একটা পাইছে, নতুন কন্ট্রাক্ট পাইছে। সো দিস ইজ আ হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আমরা বানাচ্ছি, সিচুয়েশন ক্রিয়েট করছে। অ্যান্ড সে আরিফকে ট্রিট দিয়েছে, যেই ফ্যাট বক্সে গেছে, হুমায়রা কিনছে খাবার, আরিফ আর হুমায়রা দুইজন খাইলো বসে। খাওয়ার পরে কি হলো, ওরা ইল হয়ে গেল। হসপিটালে যাওয়ার পর কি বের হলো, ওদের ফুড পয়জনিং হয়েছে। আচ্ছা, এই কারণে ওদের কি ক্ষতি হইলো, যেহেতু দুইজনই সেলফ এমপ্লয়েড, ওদেরকে যে কয়েকদিন হসপিটালে থাকতে হয়েছে, ওদের ক্ষতি হয়েছে না, কাজ করতে পারে নাই, ওদের লস হয়েছে, রাইট? দ্যাট ইজ দ্য সিচুয়েশন। এখানে এটা বলা হয়েছে যে আরিফ ইজ ট্রিটেড টু আ ফ্যান্সি লাঞ্চ অ্যাট দ্য ফ্যাট বক্স বাই হুমায়রা। Subsequently, both Arif and Humaira becomes ill with food poisoning. Clear? আচ্ছা, which they claim, তারা পরবর্তীতে এখন কি করতেছে, ফ্যাট বক্সের এগেইনস্ট এখন কেস করবে। তারা কি ক্লেম করতেছে, তারা বলতেছে ইট ওয়াজ কজড বাই দি ইনস্যানিটারি কন্ডিশন অফ দি ফ্যাট বক্সেস কিচেন। এরা যে অসুস্থ হয়ে গেল, ওদের যে ক্ষতি হলো, তখন ওরা বের করছে আমি তাহলে এখন কাকে সু করব, ফ্যাট বক্সে সু করব। ওকে, ফ্যাট বক্সে কি বেজের উপর আমি কি ক্লেম করতেছি, আমার ক্লেমটা কি, আমার কেসের তো একটা ক্লেম থাকতে হবে। হোয়াট এম আই ক্লেমিং? দ্য ক্লেম ইজ দ্যাট বিকজ অফ দি আনস্যানিটারি কন্ডিশন অফ দি কিচেন অফ ফ্যাট বক্স উই বিকেম ইল। আচ্ছা, দুইটা প্রসিডিং হবে এখানে, আমরা যে বলতেছিলাম, বোথ ক্রিমিনাল অ্যান্ড সিভিল। আচ্ছা, ক্রিমিনালটা কিভাবে হইল? আচ্ছা, ক্রিমিনালের একটা নিয়ম হচ্ছে, আমরা যখন ক্রিমিনাল কেসেসে যাই, প্রসিকিউশন যখন হয়, ইট ইজ স্টেট ভার্সেস দ্য ডিফেন্ডার। এটা স্টেট বা পাবলিকের করে থাকে। সিভিলের ক্ষেত্রে পার্সন ভার্সেস পার্সন হয়। ওকে, আমরা যাবো একদম লাস্টে লিগ্যাল টার্মসগুলো কি হয় সেটাও বলে দিব। সো ক্রিমিনালের ক্ষেত্রে কি হয়, আইদার পাবলিক অর স্টেট ভার্সেস সামওয়ান। আমেরিকান কেসেসগুলো যদি আপনারা দেখেন, এই টিভিতে যখন দেখবেন পাবলিক ভার্সেস এ অর স্টেট ভার্সেস এ, ঠিক আছে, দোজ আর ক্রিমিনাল কেস। মনে রাখবেন, যখন এভাবেই আসবে তখন ওটা হচ্ছে কোনো ক্রিমিনাল কেস হয়েছে। আচ্ছা, স্টেট ভার্সেস ফ্যাট বক্স, এখানে ক্রিমিনাল কেস কিভাবে আসছে, স্টেট কি বলতেছে? আচ্ছা দেখেন, বলতেছে আমাদের ধরেন একটা অ্যাক্ট আছে, বাংলাদেশ ফুড সেফটি অ্যাক্ট 2013। হ্যাঁ, এভরিথিং ইজ ফিকটিশিয়াস ধরেন, বাট দেয়ার ইজ অ্যান অ্যাক্ট। এটা তো বলতেছে, এই অ্যাক্ট বলতেছে সেলিং ইমপিওর ফুড ইজ আ ক্রিমিনাল অফেন্স। দিস অ্যাক্ট, আমাদের দেশে যে অ্যাক্টটা আছে ওখানে বলা আছে ইমপিওর ফুড সেল করা একটা ক্রিমিনাল অফেন্স। ধরেন আছে এরকম একটা অ্যাক্ট। আচ্ছা, এরকম একটা কথা আছে, রুল আছে। আচ্ছা, তার মানে ওরা বলতে চাচ্ছে এই অ্যাক্টের মাধ্যমে যে ইট ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সেফটি, মানে এই লটা কিসের জন্য, পাবলিক সেফটি এনশিওর করার জন্য, রাইট? সো ইট ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ দি পাবলিক সেফটি টু কন্ট্রোল অ্যান্ড পানিশ সাচ বিহেভিয়ার। আমরা এই যে মোবাইল কোর্ট যায় না, রোজার সময় তো আরও বেশি হয় মনে হয়, রাইট? কি আপনি আনহেলদি ফুড বিক্রি করতে পারবেন না। ওয়াই? বিকজ এটা এনশিওর করার জন্য, কি পাবলিক সেফটি এনশিওর করার জন্য এটা করে থাকে। সো এরকম ইমপিওর ফুড সেল করা ইজ ক্রিমিনালি অফেন্সিভ, আপনি এটা করতে পারবেন না। তো তখন এই ধরনের কেসের প্রসিকিউশন ইউজুয়ালি দেখা যায় কি ম্যাজিস্ট্রেটরা আসে, তার আন্ডারে সলভ করা হয়, রাইট? আচ্ছা, সো এরকম ম্যাজিস্ট্রেটের কোর্টে লোকাল যে অথরিটি থাকে তারা এই কেসগুলো তখন প্রসিকিউশন করে থাকে। আচ্ছা, ওখানে কিন্তু আপনার পুলিশ আসতেছে না, ওখানে কিন্তু ইউজুয়ালি ম্যাজিস্ট্রেটরা যায়, মানে কোর্ট প্রসিডিংটা হয় ম্যাজিস্ট্রেট কোর্টে। আপনার ভোক্তার অধিকার আইনে দেখবেন ওই যে বা যে রোজার সময় যখন দেখবেন বিভিন্ন রেস্টুরেন্টে যায়, রাস্তায় রাস্তায় যেসব দোকান আছে ওখানে যায়, ম্যাজিস্ট্রেটরা যায়, যে দেখে কি অবস্থা, দিলাম একটা কেস করে, ওর এই রুলগুলা ফলো করে নাই, ওর খাবারের স্যানিটারি কন্ডিশন যেরকম থাকা দরকার, কিচেনের কন্ডিশন যেরকম থাকা দরকার ফলো করে নাই, এনাফ পেস্ট কন্ট্রোল নাই, আনস্যানিটারি কন্ডিশন।
সো দিল একটা কেস বসায়। আচ্ছা, এরপরে দেখেন ক্রিমিনাল কেসের ক্ষেত্রে যেটা বলতেছে, এই যে বার্ডেন অফ প্রুফ, ফ্যাক্ট বক্স যে এখানে গিলটি, এই বার্ডেন অফ এটাকে প্রুফ করার বার্ডেনটা কার উপর থাকে? প্রসিকিউটরের উপর থাকে, মানে স্টেট প্রসিকিউটরকে প্রুফ করতে হবে উইদাউট, মানে বিয়ন্ড অল রিজনেবল ডাউট। এটা আপনাকে মনে হয় বিয়ন্ড অল রিজনেবল ডাউট, মানে এখানে কোনো ছোটোখাটো ফাঁকা এদিক ওইদিক কোনো পার্সেন্টেজ অফ চান্সেস নাই যে এরকম ছিল না কাহিনী, হ্যাঁ, বিয়ন্ড অল রিজনেবল ডাউট যে ফ্যাট বক্স ইজ গিলটি and they caused this food poisoning. How? By the condition of their food. তাদের ফুড কন্ডিশনের কারণে এই ফুড পয়জনিংটা হয়েছে। ক্রিমিনাল কেসের ক্ষেত্রে এই বার্ডেন অফ প্রুফটা থাকে প্রসিকিউটরের উপরে এবং তাদেরকে বিয়ন্ড অল রিজনেবল ডাউট এটা প্রুফ করতে হবে। সো ক্রিমিনাল কেস এই প্রুফ করাটার স্ট্যান্ডার্ড ইজ ভেরি হাই, কোনো ডাউট থাকা যাবে না। যদি ডাউট থাকে কোনো কারণে, কোনো জায়গায় যদি কোনো ডাউট থাকে, তখন সেই কেসের ডিসিশন পুরো চেঞ্জ হয়ে যায়। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা এই কেসে চলে আসি। তো ওকে যখন আমি প্রুফ করলাম যে তোমার ফুডের কন্ডিশনের কারণেই ওর ফুড পয়জনিং হয়েছে, তাহলে তাকে আমরা আইদার ফাইন করতে পারি বা তাকে জেল দিতে পারি, অথবা বোথ হইতে পারে, যে দুইটাও হইতে পারে। আচ্ছা, সো এই যে একটা ফাইন করলে যে একটা সাম অফ মানি পে করতে হয়, এই টাকাটা ভিকটিম পায় না, ইট গোজ টু দ্য স্টেট। ঠিক আছে? আচ্ছা, বাট দি অপোজিট হ্যাপেন্স ইন সিভিল কেস। ক্রিমিনাল কেসে তাহলে চলে যাচ্ছে ভিকটিমের কাছে। এখন সেম কেসে আমরা কি বলছি? ডুয়াল লায়াবিলিটি হয়েছে। তা এতক্ষণ গেলাম আমি ক্রিমিনাল প্রসিডিংটা আমার হইল, এখন আসেন সিভিল প্রসিডিং। আচ্ছা, ডু আই হ্যাভ টাইম? 10 মিনিটস আছে, রাইট? আমি এখনই শেষ হয়ে যাবে, আমি এটাকে একটু কমপ্লিট করে দিয়ে যাই। সো লেটস কাম টু দ্য সিভিল প্রসিডিং। আচ্ছা, সিভিল প্রসিডিংয়ে কি বলতেছে? দুইটা সিভিল প্রসিডিং হবে আলাদা আলাদা। এখানে দুইজন মানুষ আছে, একটা হচ্ছে হুমায়রা আর একটা হচ্ছে আরিফ। হুমায়রা কেস করতেছে ফ্যাট বক্সে, আরিফও আলাদাভাবে কেস করতেছে ফ্যাট বক্সের এগেনস্টে। আচ্ছা, হুমায়রা আর আরিফ দুইজনই কি চাচ্ছে? কম্পেনসেশন চাচ্ছে। আমাদের এই অবস্থা হয়েছে, আমরা ইল হয়ে গিয়েছি, এবং যেহেতু আমরা সেলফ এমপ্লয়েড ছিলাম, আমাদের অনেক ইনকনভিনিয়েন্সের ভিতর দিয়ে যেতে হয়েছে ইল হয়ে যাওয়ার কারণে, এবং আমাদের অনেক আর্নিংয়ের লস হয়েছে। তারা এগুলো এইসব কিছু দেখায় ক্লেম করে একটা সিভিল কেস করলো। ওকে, তাহলে এখানে দুইটা সেপারেট ক্লেম আছে। সেপারেট ক্লেমগুলো কি কি? একটা হচ্ছে নাম্বার 1, হুমায়রারটাই আসি আগে। হুমায়রা যে কিনা খাবারটা কিনছে, হুমায়রাই তো ট্রিট দিছে, রাইট? আচ্ছা, সে খাবারটা কিনছে, তো সে সু করতেছে অন দি বেসিস অফ দি ব্রিচ অফ কন্ট্রাক্ট। সে বলতেছে এখানে ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়েছে কিভাবে? যে অবভিয়াসলি ওর রেস্টুরেন্টে যখন আমি আসছি, দেয়ার ওয়াজ অ্যান ইমপ্লাইড এগ্রিমেন্ট যে আমাকে তুমি স্ট্যান্ডার্ড অফ ফুড প্রোভাইড করবা। দ্যাট ওয়াজ নট দ্য কেস হিয়ার, সো দেয়ার ইজ আ ব্রিচ অফ কন্ট্রাক্ট। ওকে, সো যেহেতু ফুড স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটির ছিল না, তাহলে একটা ব্রিচ অফ কন্ট্রাক্ট হলো। আর আরিফ আরেকজন, যে সে তো খাবার কিনে নাই, সে হচ্ছে খাইছে, তাকে ট্রিট দেওয়া হয়েছে, বাট হি ওয়াজ হার্মড বাই দ্য ফুড দো হি হ্যাড নো কন্ট্রাক্ট উইথ দ্য ফ্যাট বক্স। কারণ সে খাবার কিনে নাই, সে কোনো ধরেন কার্ড যদি আমি সোয়াইপ করি, তখনও কিন্তু তার সাথে ওই দোকানের সাথে আমার একটা কন্ট্রাক্টের মতো হয়ে যাচ্ছে, একটা ট্রানজ্যাকশন হচ্ছে। আরিফ ওয়াজ নট দ্যাট পারসন। সো তার ক্ষেত্রে ব্রিচ অফ কন্ট্রাক্ট না, বা তার ক্ষেত্রে সে কী হয়েছে, ওই খাবার খেয়ে যেহেতু সে হার্মড হয়েছে, দ্যাট ইজ আ ব্রিচ অফ কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। সে ক্লেম করতেছে তোমার নেগলিজেন্সের কারণে আমার এটা হয়েছে। ওকে, সো ডু উই মেক সেন্স? নেগলিজেন্সের সিভিল লয়ের ক্ষেত্রে তুমি নেগলিজেন্টও হইতে পারবা না। একটা হচ্ছে ব্রিচ অফ কন্ট্রাক্ট করছো এগ্রিমেন্ট ডিরেক্টলি, আমি খাবার কিনছি, আমাকে তুমি স্যাটিসফ্যাক্টরি লেভেলের খাবার দাও নাই। আরেকটা ইনডিরেক্টলিও তুমি করতে পারবে না, দ্যাট ইজ ইউ কান্ট বি নেগলিজেন্ট।
অ্যাজ আ সিটিজেন অফ দি সোসাইটি অর দি নেশন তুমি আরেকজনের নেগলিজেন্টের হয়ে আরও 10 জন মানুষের ক্ষতি করতে পারবা না। ওকে, আচ্ছা, সো ওইটার উপর বেসিস করে ও সু করলো। দুইজনের কিন্তু ক্লেম ডিফারেন্ট, ঠিক আছে, কারণ দুইজনের সিচুয়েশন ডিফারেন্ট, দুইটা মানুষ দুইজনকে আলাদা আলাদাভাবে করতে হবে। আচ্ছা, এখন আসেন এই সিভিল কেসের ক্ষেত্রে। আচ্ছা, ক্রিমিনালে কি বলছে, বিয়ন্ড অল রিজনেবল ডাউট আমাকে প্রুফ করতে হবে। সিভিল কেসের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, এখানে অতটা কঠিন না, মানে অতটা স্ট্যান্ডার্ডটা অত হাই না প্রুফের। এখানে বলতেছে যে প্রথমে সিভিল কেসে ইউজুয়ালি যারা ক্লেম করে তারাই কেসটা নিয়ে আসে। সো আরিফ অ্যান্ড হুমায়রা নিয়ে আসছে, তাদের যেহেতু ক্লেম, তারা অ্যাকশন নিয়েছে, সু করেছে, এবং দেন দে হ্যাভ টু প্রুভ অন দি ব্যালেন্স অফ দি প্রবাবিলিটিস। ব্যালেন্স অফ দি প্রবাবিলিটিস বলতে কি বোঝাচ্ছে, যে তারা বলতে চাচ্ছে দে মোর লাইকলি দ্যান নট ফ্যাট বক্সের আনস্যানিটারি কিচেন বা ফুড কোয়ালিটির কারণেই এই জিনিসটা হয়েছে, তারা স্ট্যান্ডার্ড মেইন করে নাই তাদের খাবারের। সো মোর লাইকলি দ্যান নট ফ্যাট বক্সের কারণে এই জিনিসটা হয়েছে, দের ইজ আ প্রবাবিলিটি ওদের কারণে এটা হয়েছে। সো the standard of proof is a bit lower than the criminal case. ক্রিমিনাল কেসে কোনো ডাউট থাকাই যাবে না, একদম সব ফ্যাক্ট একদম থাকতে হবে। যদি একটা ডাউটও থাকে তখন কিন্তু কেস গন। সিভিলের ক্ষেত্রে অতটা না, কঠিন না অতটা। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি ড্যামেজেস কি কি পে করতেছে। আমরা তো দেখছি ক্রিমিনাল কেসে যদি ফাইন করা হয় সেটা স্টেট পাচ্ছে, ভিকটিমরা পাচ্ছে না। সিভিলে পাবে ভিকটিমরা, কিভাবে পাচ্ছে, কে কোনটা পাচ্ছে সেটা একটু দেখি। আচ্ছা, হুমায়রা আর আরিফ যদি তারা ধরেন কেস করে জিতে যায়, হ্যাঁ, তাহলে তাদেরকে নিশ্চয়ই কিছু ড্যামেজেস পে করতে হবে ফ্যাট বক্সকে। আচ্ছা, সো এই কম্পেনসেশনটা তারা কিসের উপর বেস করে দিচ্ছে, যে তারা একটা ইনকনভিনিয়েন্ট হয়েছে, তারা ইল হয়ে পড়ছে, তাদের হসপিটালের খরচ হয়েছে, তাদের যেহেতু সেলফ এমপ্লয়েড তাদের কিছু ইকোনমিক লস হয়েছে, হ্যাঁ, এগুলো সব কিছু বিবেচনা করে কোর্ট একটা অ্যামাউন্ট বলবে যে তুমি এরকম একটা অ্যামাউন্ট পেয়েবল হবে তোমার উপরে অ্যাজ আ কম্পেনসেশন। আচ্ছা, এটা দুইজনই পাবে, হুমায়রা এবং আরিফ দুইজনই। হুমায়রা আবার একটা এক্সট্রা পাবে, কেন, হুমায়রা ওই খাবারটা কিনছিল, ব্রিচ অফ কন্ট্রাক্ট। সো হুমায়রা ক্যান অলসো ক্লেম দ্য কস্ট অফ দ্য ফুড, যেটা আরিফ পাবে না। বুঝতে পারছি আমরা? ইজ ইট টু ডিফিকাল্ট? হ্যাঁ, অনেক মারপ্যাচ লাগতেছে এখানে সব কিছু মিলায়। আচ্ছা, আমরা একটু আরেকটা জিনিস দেখি। এটা তো আমরা বুঝলাম সিভিল ল অ্যান্ড ক্রিমিনাল কেসেসের। হ্যাঁ, এখন আমরা একটু দেখি আমাদের ল কিভাবে বানানো হয়। আমি একটু খুব শর্ট করে বুঝাচ্ছি। সো আমাদেরকে দুইটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে পার্লামেন্ট অ্যান্ড একটা হচ্ছে কোর্ট। হ্যাঁ, আমরা নর্মালি কি মনে করি, কি কোর্ট ল বানায়? হোয়াট ডু ইউ থিঙ্ক? নো, পার্লামেন্ট ল বানায়। তাহলে কোর্টের কাজটা কি? অ্যাপ্রুভ কি? there is no word as approve in law. কি ওয়ার্ডটা কি? enforce. remember, enforce. অ্যাপ্রুভ কোনো ওয়ার্ড নাই লয়ে। আচ্ছা, অ্যাপ্রুভ হচ্ছে অন্য জিনিস। আচ্ছা, তো পার্লামেন্টের ক্ষেত্রে আমি একটু ছোট করে বলি। হ্যাঁ, তো পার্লামেন্টে নর্মালি ইংলিশ লয়ের নিয়ম হচ্ছে ওরা পার্লামেন্টে একটাকে বিল পরিবেশ করে সেটা পার্লামেন্টে যখন পাস হচ্ছে তখন কে আসছে কান্ট্রি? ও, জেলি স্যারের ক্লাস। আচ্ছা, ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে এটা তাহলে কভার করে দিব, অল্প একটুই আছে। সো স্যারের ক্লাস যেহেতু এখন, হ্যাঁ, আমি আবার পাঠিয়ে দিচ্ছি। ইটস আপ টু ইউ, আপনার যেটা সুবিধা মনে হয়। এটাকে একটু পজ দিয়ে দেন। সো আমরা নেক্সট ক্লাসে এই কিভাবে আমরা ল বানাই, কোর্ট কি করে, ল প্রেসিডেন্ট কাকে